সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ষষ্ঠ শ্রেণীর পৃথিবী ও শিলামণ্ডল নিয়ে আলোচনা করব। যদিও আলোচনাটি সর্বস্তরের ভূগোলপ্রেমীদের কাজে আসবে বলে আমার অভিমত। আজকের আলোচ্য বিষয়সূচি: 1. পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন। 2. পৃথিবীর অভ্যন্তরীণ স্তরবিন্যাস। 3. শিলামণ্ডল কি ও এর বৈশিষ্ট্য। আর 4. শিলামণ্ডলের গুরুত্ব। আজকের আলোচ্য বিষয় পৃথিবী ও শিলামণ্ডল। এই শিলামণ্ডল সম্পর্কে জানবার আগে আমাদের যেটা জানা দরকার তা হলো আমরা শিলামণ্ডল সম্পর্কে কিভাবে জানলাম, কোথা থেকে শিলামণ্ডলের বা উৎপত্তি হলো। এসব কিছু জানতে হলে আমাদের ফিরে যেতে হবে পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমরা কিভাবে জানলাম। আমি অবশ্য তোমাদের প্রথম অধ্যায় পড়াতে গিয়ে এই মহাবিশ্ব বা ইউনিভার্স সৃষ্টি কাহিনী বলেছি। সম্ভব হলে আমার ওই আলোচনা একবার শুনে নিলে বুঝতে খুব সুবিধা হবে। মহাবিশ্ব সৃষ্টি রহস্যে দেখেছিলাম নীহারিকা মেঘ বা নেবুলা ঘন হয়ে নক্ষত্রে পরিণত হয়। নক্ষত্রের চারিপাশে ওই নক্ষত্রেরই আকর্ষণে কিছু অংশ যা জ্বল করছে আগুনের মতো বা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড নক্ষত্রের আকর্ষণে ঘুরতে থাকে, যাদের আমরা গ্রহ বলে থাকি। আমাদের পৃথিবীও একটি গ্রহ। বর্তমান অবস্থান অনুযায়ী পৃথিবী সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ। সৌরজগতের আর কোনো গ্রহদের মতো পৃথিবী একরকম নয়। অর্থাৎ পৃথিবীর এমন কিছু ভৌত বা প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা অন্য গ্রহ বা জ্যোতিষ্কে নেই। পৃথিবী একমাত্র গ্রহ যেখানে রয়েছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল বা জল, স্থল ও অন্তরিক্ষ। এদের হাত ধরে সৃষ্টি হয়েছে তৃতীয় মণ্ডল, সেটা হচ্ছে চতুর্থ মণ্ডল, তৃতীয় নয়, জীবমণ্ডল। আজকে যে পৃথিবীতে জীবমণ্ডলের বিকাশ ঘটেছে, আমরা যদি পেছন দিকে তাকাই, আজ থেকে প্রায় 46 কোটি বছর আগে সৃষ্টির আদি লগ্নে এই পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। এই পৃথিবীর বুকে ছিল না কিছুই। সুপ্রাচীন কাল থেকে ক্রমে ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। এই ঠান্ডা হওয়ার সময় কিছু গ্যাস আর বাষ্প পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে, যাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। আমার আগের ভিডিওটি এই বায়ুমণ্ডল এবং তার স্তরবিন্যাস নিয়ে ছিল। আর পৃথিবীর বাইরের অংশে অর্থাৎ ত্বকীয় অংশে, ত্বক, সেখানে কিছু পদার্থ জমাট বেঁধে একটা কঠিন আবরণের স্তর বা আস্তরণ তৈরি করে, যাকে ভূগোলের পরিভাষায় বলা হয় ভূত্বক বা ক্রাস্ট। কিন্তু ভিতরের অংশ অর্থাৎ পৃথিবীর ভেতরের অংশটা সেদিন থেকে আজও উত্তপ্ত অবস্থায় রয়ে গেছে। তোমরা ভাবলে শুধু অবাক হবে না, আশ্চর্য হয়ে যাবে এবং তোমাদের সাথে সাথে ভুরু কুঁচকে উঠবে যে কী করে সম্ভব। পৃথিবীর ভেতরের তাপমাত্রা শুনলে অবাক হয়ে যাবে। তাপমাত্রা পৃথিবীর
ভূপৃষ্ঠ থেকে যতই ভিতরের দিকে যাওয়া যাবে ততই বাড়তে থাকবে। একেবারে কেন্দ্রস্থলে তাপমাত্রা ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। আমরা পৃথিবীর আকার পড়তে গিয়ে দেখেছিলাম পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭১ কিলোমিটার, অর্থাৎ এই ৬৩৭১ কিলোমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকা যায় তাহলে সেটাই হবে পৃথিবীর অভ্যন্তরভাগ, যদিও বাস্তবে সেটা সম্ভব নয়, কল্পনা করে নিতে হয়। তোমরা চিত্রটি দেখলে বুঝতে পারবে। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত ৬৩৭১ কিলোমিটার গড় ব্যাসার্ধযুক্ত অঞ্চলকে বলা হয় ভূ অভ্যন্তরভাগ বা আর্থ ইন্টেরিয়র। এখন পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস সম্পর্কে সামান্য ধারণা দেব। চিত্র দেখলে বুঝতে পারবে, চিত্রও দেখবে সাথে সাথে। এই অভ্যন্তর ভাগকে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগকে ৩টি অংশে ভাগ করা হয়, যথা ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত যে আবরণ স্তর বা আস্তরণ আছে তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। এই ভূত্বক আবার দুটি উপস্তরে বিভক্ত, যথা সিলিকন এবং অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত শিয়াল বা মহাদেশীয় ভূত্বক মহাদেশ গঠন করেছে, এবং সিলিকা ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত দ্বিতীয় স্তর বা সীমা বা মহাসাগরীয় ভূত্বক। ভূত্বক ভূপৃষ্ঠ থেকে গড়ে ৩০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। ভূত্বকের ঠিক নিচে এবং কেন্দ্রমণ্ডলের ঠিক উপরের, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে অভ্যন্তরের দিকের মাঝের অংশটার নাম গুরুমণ্ডল বা ম্যান্টল। এই গুরুমণ্ডল ভূত্বকের নিচ থেকে ২৯০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত স্থান জুড়ে অবস্থান করছে। এরও দুটি উপস্তর রয়েছে, যথা ক্রোফের সীমা অপেক্ষাকৃত হালকা পদার্থ দিয়ে গঠিত এবং নিফের সীমা অপেক্ষাকৃত ভারী পদার্থ দিয়ে গঠিত। তোমরা এটি অবশ্যই মনে রাখবে, গুরুমণ্ডলের ১০০ কিলোমিটার গভীরতা থেকে ২৫০ কিলোমিটার গভীরতা পর্যন্ত, ১০০ কিলোমিটার থেকে ২৫০ কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশে পদার্থসমূহ প্রচণ্ড তাপ ও চাপের কারণে অর্ধতরল, অনেকটা ফুটন্ত গরম খেজুরের গুড়ের মতো অবস্থায় রয়েছে। এই অঞ্চলটাকে অ্যাস্থনোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল বলে বা দুর্বল স্তর। এই স্তরের উপরে ভূত্বকের পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। ছবি দেখলে বুঝতে পারবে। আর বাকি থাকলো কেন্দ্রমণ্ডল, যা পৃথিবীর সবথেকে ভেতরের অংশে রয়েছে। তুলনামূলক ভারী ভারী পদার্থ যেমন লোহা, নিকেল প্রভৃতি পদার্থ দ্বারা গঠিত। এখানে সবথেকে বেশি পরিমাণে তাপমাত্রা থাকে, প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। তোমরা ভূঅভ্যন্তরের স্তরবিন্যাসের চিত্রটি দেখো আর বোঝার চেষ্টা করো। আর একটু বড় হলে, যখন অষ্টম শ্রেণীতে পড়বে, তখন এ বিষয়ে আরও 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 তথ্য জানতে পারবে। এবার আলোচনার মূল কেন্দ্রে যাই। শিলামণ্ডল। আমাদের ভূত্বক বা ক্রাস্ট দুটি অংশ নিয়ে তৈরি হয়েছে, তা আলোচনায় শুনলাম। একটি মহাদেশীয় বা স্থলভাগের ভূত্বক, অন্যটি মহাসাগরীয় ভূত্বক। পৃথিবীর উপরিভাগে অপেক্ষাকৃত হালকা কঠিন শিলায়,
মূলত শিলা ও মাটি দিয়ে তৈরি যে স্তর অবস্থিত তাকে শিলামণ্ডল বলে। এবার এর কিছু বৈশিষ্ট্য কথা আমরা জেনে নিই। মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে শিলামণ্ডল গঠিত হয়। মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরি অংশ। 2. শিলামণ্ডলের গড় গভীরতা 100 কিলোমিটার। 3. এই শিলামণ্ডল অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। 4. মহাদেশীয় শিলামণ্ডল দ্বারা পৃথিবীর 7টা মহাদেশ গঠিত হয়েছে: এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আন্টার্কটিকা ও ওশিয়ানিয়া। আর মহাসাগরীয় শিলামণ্ডল দ্বারা পৃথিবীর 5টি মহাসাগর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু বা উত্তর মহাসাগর, কুমেরু বা দক্ষিণ মহাসাগর এবং তার সাথে সাথে বিভিন্ন সাগর, উপসাগর গঠিত হয়েছে। পৃথিবী 6. পৃথিবী উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপমাত্রা বিকিরণ করে কঠিন হওয়ার সময় অপেক্ষাকৃত হালকা পদার্থগুলি উপরে উঠে এসে মহাদেশীয় ভূত্বক বা শিয়াল এবং ভারী পদার্থগুলো নিচে পড়ে গিয়ে সীমা বা মহাসাগরীয় ভূত্বক বা শিলাস্তর গঠন করেছে। শিলামণ্ডলের বাইরের অংশের উষ্ণতা কম। এ বিষয়ে স্মরণ করা দরকার যে আমরা যখন বায়ুমণ্ডল পড়েছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপর দিকে উঠছি প্রত্যেকটা কিলোমিটারে বা প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা কম ছিল, যাকে উষ্ণতা হ্রাসের গড় বলেছিলাম। কিন্তু পৃথিবীর ভিতরের দিকের অবস্থা কিন্তু অন্যরকম। এখানে যত আমরা নিচের দিকে যেতে থাকব প্রতি 1 কিলোমিটার গভীরতায় 30 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়তে থাকবে। এবার দেখা যাক শিলামণ্ডল যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবীটা কেমন হতো। শিলামণ্ডল না থাকলে আমাদের পৃথিবীতে জীবের বংশবিস্তার হতো না। উদ্ভিদ ও প্রাণী সবারই জীবন মৃত্যু শিলামণ্ডলের উপর নির্ভরশীল। তারা মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে খাদ্য তৈরি করে, বিশেষত উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে পুষ্টি নিয়ে খাদ্য তৈরি করে, আর প্রাণীরা উদ্ভিদের তৈরি খাদ্যের উপরে নির্ভর করে। শিলামণ্ডল না থাকলে জীবকুলের বংশবিস্তার হতো না, অন্য গ্রহের মতো পৃথিবী প্রাণীহীন হয়ে থাকতো। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন প্রকার ধাতু এবং খনিজ পদার্থ পাই, যেমন লোহা, সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, চুনাপাথর, মার্বেল প্রভৃতি। শিলামণ্ডল থেকে প্রাপ্ত যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। শিলামণ্ডল না থাকলে পেতাম না। শিলামণ্ডলে ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের গুণাগুণ বিশ্লেষণ করে বর্তমানে চাষাবাদ করা হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা পৃথিবীর সৃষ্টির পথ ধরে হেঁটে পৃথিবীর জীবকুলের আবাসস্থল রূপে শিলামণ্ডল নিয়ে আলোচনা করলাম। এবার এখান থেকে কয়েকটি অ্যাসাইনমেন্ট রেখে যাব, তোমরা বাড়ি বসে খাতায় উত্তরপত্র তৈরি করবে। শিলামণ্ডল বলতে কী বোঝো, এর 3টি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর অভ্যন্তরভাগের কোন স্তরগুলি নিয়ে শিলামণ্ডল গঠিত হয়, আর শিলামণ্ডল না থাকলে পৃথিবীতে কী হতো। সকলকে সুস্থ থাকার কামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি।